All right, so we are talking about remedies for breach of contract. Remedies means protikar, breach means bhongo kora, and contract means chukti. So chukti bhongir protikar. We know that in a contract there are two parties. There are two parties. Any one of them may breach the contract if he or she does not keep promise as it was supposed to be kept. কেউ যদি তার অঙ্গীকার পূর্ণ না করে, কেউ যদি তার প্রমিস না রাখে as it was decided when making the contract, when entering into the contract, তাহলে আমরা বলবো যে সে চুক্তি ভঙ্গ করেছে। কেউ যদি ওয়াদা যেটা করেছে চুক্তি করার সময় সেটা না রাখে, তাহলে চুক্তি ভঙ্গ করলে এটার কি প্রতিকার হতে পারে সেগুলো আমরা দেখবো। রেমেডিস যেটা, এটাকে এখানে বলা হচ্ছে দ্য ল্যাটিন ম্যাক্সিম উবি জাস ইবে রেমেডিয়াম ডিনার্স। এটা হচ্ছে ল্যাটিন একটা প্রবাদ আছে যে উবি জাস ইবি রেমেডিয়াম, মানে where there is a right there is a remedy, যেখানে অধিকার রয়েছে সেখানে প্রতিকারের ব্যাপারটিও চলে আসে। A contract being a fountainhead of a correlative set of rights and obligations for the parties would be of no value if there were no remedies to enforce the rights arising thereunder. একটা চুক্তি যখন হয় তখন সেখানের মধ্যে উভয় পক্ষের কিছু রাইটস এন্ড অব্লিগেশনস অ্যারাইজ করে। একটা কন্ট্রাক্টের মধ্যে যদি শুধু অব্লিগেশনই থাকে, রাইটস না থাকে, তাহলে সেই কন্ট্রাক্টের কোনো মূল্য নেই। তবে এটা বলার উপায় নেই আসলে যে শুধু অব্লিগেশনই থাকবে, রাইট থাকবে না, এটা বলার উপায় নেই। কেন বলার উপায় নেই? কারণ অব্লিগেশন যেখানে থাকে সেখানে পাশাপাশি রাইটস গুলো অটোমেটিক্যালি চলে আসে। কেমন করে? কারণ উভয় পক্ষ যখন হয়, কন্ট্রাক্টে দুইটা পার্টি যখন হয়, তখন একটা পার্টির যেটা কর্তব্য বা অব্লিগেশনস বা ডিউটিস, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই আরেকটা পার্টির অধিকার। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, যেমন ধরো এই যে আমার সাথে তোমাদের যে সম্পর্ক, আমি তোমাদের শিক্ষক, টিচার, তোমরা হচ্ছে আমার স্টুডেন্ট। তাহলে আজকে সকাল 9টার সময় তোমাদের সাথে আমার ক্লাস নেওয়ার কথা। এই 9টার সময় আমাকে ক্লাস নিতে হবে, তাহলে কি হচ্ছে যে এটাই যে হবে, দিস মিন্স অব্লিগেশন, ইট মিন্স অব্লিগেশন, আমাকে নিতে হবে। সো আই মাস্ট বি ইন দ্য ক্লাস, I must start the class, I must take the class. তো তাহলে কি হলো? এটা হলো তাহলে আমার কর্তব্য, this is my duty and obligation to start a class, to conduct a class, to take a class. তাহলে আমার যেটা কর্তব্য এক্স্যাক্টলি সেটাই তোমাদের আবার অধিকার। তোমাদের অধিকার কি? তোমাদের অধিকার 9টার সময় তোমরা লয়ের একটা ক্লাস পাবে, এটা তোমাদের অধিকার। 9টার সময় লয়ের একটা ক্লাস পাওয়ার অধিকার তোমাদের রয়েছে। Why? Because you have made registration of this course and you have paid for this. তাহলে as you have paid for this course and as you have registered this course, you have every right to get your teacher available in the class at the right time, at the scheduled time. তাহলে দেখো আমার যেটা কর্তব্য যে একটা ক্লাস নেয়া, আমার যেটা কর্তব্য এক্স্যাক্টলি সেটাই তোমাদের অধিকার, যে একটা ক্লাস পাওয়া। আবার
তোমাদের তোমাদের কর্তব্য হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করা। এটা তোমাদের জন্য একটা অব্লিগেশন যে ইউ উইল অ্যাটেন্ড দ্য ক্লাস, বিকজ তোমরা এই কোর্সটা রেজিস্ট্রেশন করেছ, এবং তোমাদেরকেও ক্লাসে পাওয়া এটা আমার আর একটা অধিকার। এটা আমার অধিকার যে তোমরা ক্লাসে উপস্থিত থাকবে, ঠিক আছে? বা এটা আইআইইউসির অধিকার যে তোমরা এই কোর্সের জন্য আইআইইউসি কে পে করবে। আইআইইউসির কর্তব্য হলো এই কোর্সের জন্য টিচারকে ক্লাসে অ্যাভেলেবল রাখা, আর তোমাদের কর্তব্য হলো এই কোর্সের জন্য আইআইইউসি কে পে করা এবং এই ক্লাসে উপস্থিত থাকা। তাহলে একটা বিষয় যখন একজনের জন্য কর্তব্য, ওই একই বিষয় তখন আরেকজনের জন্য অধিকার। যখন দুইটা পার্টি পরস্পর সম্পর্কযুক্ত থাকে, তাহলে এটাকে আমরা বলছি এখানে যে যখন অধিকারের বিষয়গুলো এনশিওরড থাকে না, নিশ্চিত থাকে না, তখন একটা কন্ট্রাক্টের মূলত কোনো ভ্যালিউ নাই, রাইটস এবং অব্লিগেশনস গুলো যদি না থাকে। The party committing breach of contract is called the guilty party, and the other party is called the injured or aggrieved party. তাহলে আমরা যদি দেখি যে একটা কন্ট্রাক্টের মধ্যে দুইটা পার্টি আছে, পার্টি এ and party B. So you see here guilty party or guilty party. So committing the breach. If A commits breach, that is A যদি চুক্তি ভঙ্গ করে, A breaches the contract, তাহলে A কে আমরা বলবো guilty party. Guilty. আর বি যে চুক্তি ভঙ্গ করে, মানে চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে আমরা বলবো aggrieved party. aggrieved party অথবা injured party. aggrieved party অথবা injured party. তাহলে guilty হলো দোষী, 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 আর aggrieved হলো ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। তাহলে একটা পক্ষ হলো যে চুক্তি ভঙ্গ করলো, যে প্রমিস ব্রেক করলো, সে হচ্ছে দোষী, আর প্রমিস ব্রেক করার কারণে যে সাফার করলো সে হচ্ছে আইদার ইনজিউর্ড বলি আমরা, ইনজিউর্ড মানে সে আহত হলো, ইনজিউর্ড পার্টি অথবা এগ্রিভড পার্টি। আমার মনে হয় ইটস ক্লিয়ার টু ইউ, না? Is it clear? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে যখন ব্রিচ হয় তখন স্বাভাবিকভাবে দুইটা পক্ষ তৈরি হয়, দুইটা পার্টি তৈরি হয়। এখানে একটা পার্টি হচ্ছে যে আসলে ব্রিচটা কমিট করলো, মানে যে চুক্তিটা ভঙ্গ করলো, তাকে আমরা বলবো গিল্টি পার্টি, এবং চুক্তি ভঙ্গ হওয়ার কারণে যে ক্ষতিগ্রস্ত হলো তাকে আমরা বলবো ইনজিউর্ড অথবা এগ্রিভড পার্টি। এগ্রিভড পার্টি টার্মিনোলজি গুলো মনে রাখতে হবে, তাহলে পরবর্তী কাজগুলো সহজ হয়ে যাবে। In case of breach of contract, the aggrieved party would have one or more, but not all, of the following remedies against the guilty party. তাহলে যখন ব্রিচ হবে তখন aggrieved party, যে একটু আগে যার কথা বললাম, aggrieved party, সে aggrieved party would have one or more, but not all, অবশ্যই মানে সবগুলো হবে না, একটা অথবা একটার বেশি রেমেডি সে এনজয় করতে পারবে। রেমেডি
সে এক্সারসাইজ করতে পারবে অথবা ক্লেম করতে পারবে এগেইনস্ট গিলটি পার্টি। তাহলে এগ্রিড পার্টি যে ক্ষতিগ্রস্ত যে, সে কেবলমাত্র এখানে রেমেডি ক্লেম করতে পারবে। যে গিলটি পার্টি যে দোষ করলো, সে কোনো রেমেডি ক্লেম করতে পারবে না। ক্লিয়ার? হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে রেমেডি একটা অথবা দুটো, মানে একটার বেশি কিন্তু সবগুলো নয়, একটা অথবা একটার বেশি কিন্তু সবগুলো নয় রেমেডি। তাহলে সেই রেমেডি কোনগুলো, এগুলো দেখি আমরা। এই যে দিস আর দ্য রেমেডিস, এখান থেকে যে কোনো একটা, এখান থেকে যে কোনো দুটো, অথবা এখান থেকে দুটোর বেশি কিন্তু সবগুলো না। কেউ সবগুলো ক্লেম করতে পারবে না। কেউ হয়তো সুট ফর রেসিশন এটা ক্লেম করলো, পাশাপাশি এটার সাথে সুট ফর ড্যামেজেস এটাও ক্লেম করলো। ঠিক আছে? এই কেউ ইন্ডিভিজুয়ালি হয়তো সে কোয়ান্টাম মেরিট যেটা এটা ক্লেম করলো, কেউ ইন্ডিভিজুয়ালি আলাদা করে স্পেসিফিক পারফরম্যান্স ক্লেম করলো, কেউ হয়তো আবার ইনজাংশন ক্লেম করলো, আবার কেউ হয়তো ড্যামেজের সাথে ইনজাংশন ক্লেম করলো, আবার কেউ রিসিশনের সাথে ড্যামেজ ক্লেম করলো। এভাবে করে করতে পারে। কেউ রিসিশনের সাথে সুট আপন কোয়ান্টাম মেরিট করলো, ক্লেম করলো, কেউ রিসিশনের সাথে স্পেসিফিক পারফরম্যান্স ক্লেম করলো। ঠিক আছে? এভাবে করে করতে পারে, এভাবে করে করতে পারে। কিন্তু কেউই এই সবগুলো একসাথে ক্লেম করতে পারবে না, সবগুলো একসাথে ক্লেম করতে পারবে না। তাহলে এগুলো হচ্ছে রেমেডিস। সুট মানে হচ্ছে মামলা। সুট মানে কি বলো? সুট মানে কি? মামলা। 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 কেস যেটাকে আমরা বলি কেস। তাহলে সুট ফর রেসিশন, রেসিশন হলো যে কোনো পারফরম্যান্স থেকে ডিক্লাইন করা, কোনো পারফরম্যান্স থেকে ডিক্লাইন করা। তাহলে সুট ফর রেসিশন আমরা এগুলো এক্সপ্লেন করব নেক্সটে। সেটা হলো যে আমি মামলা করব যে আমি কোনো একটা কিছু থেকে ডিক্লাইন করতে চাই, আমি সে প্রমিস ব্রেক করেছে, সে পারফরম্যান্স করে নাই, আমিও পারফরম্যান্স করব না। এই বিষয়টা এনশিওর করার জন্য কোর্টের কাছে একটা আপিল করতে হয়, যেটাকে বলে সুট ফর রেসিশন। কোর্ট যদি তার রেসিশন গ্রান্ট করে, কোর্ট যদি কনভিন্সড হয় যে না তার রেসিশনে যাওয়ার অধিকার রয়েছে, কেন? কারণ তার কাউন্টার পার্ট তার সাথে বিট্রে করেছে, সো সেও তার কাউন্টার পার্টের প্রতি আর অবলাইজড থাকলো না, অব্লিগেটেড থাকলো না। ঠিক আছে? মানে তার কোনো অব্লিগেশন থাকলো না তার কাউন্টার পার্টের প্রতি। তাহলে এই অব্লিগেশনটা থেকে বের হয়ে আসার জন্য যে মামলাটা করা হয় সেটাকে বলে রেসিশন। সাপোজ আমি তোমাকে একটা কোর্স পড়াচ্ছি, সাপোজ এটা ধরো বিশ্ববিদ্যালয়ের বাইরে আমি তোমাকে পড়াচ্ছি, এবং তোমার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে যে ইউ উইল পে মি অ্যান্ড আই উইল টিচ ইউ। তাহলে এটা একটা প্রাইভেট কন্ট্রাক্ট হয়েছে তোমার সাথে আমার, আই উইল টিচ ইউ অ্যান্ড ইউ উইল পে মি। অলরাইট, এখন আমার পড়ানো স্টার্ট করার কথা ছিল সাপোজ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। তাহলে সেপ্টেম্বরের আজকে 20 তারিখ, আমি তোমাকে এখনো পড়ানো স্টার্ট করলাম না। তুমি অপেক্ষা করে এই 20 দিন অপেক্ষা করেছো তুমি আমার জন্য, কিন্তু আমি তোমাকে পড়াই নাই। তাহলে এই যে আমি তোমাকে পড়ালাম না, আমি কিন্তু চুক্তি ভঙ্গ করলাম। ঠিক আছে? এবং আমি কোনো ভ্যালিড রিজনও শো করি নাই যে কেন পড়াবো না বা কেন পড়াচ্ছি না। আমি এদিক ওদিক করে আজকে কালকে এরকম করে তোমাকে পড়াচ্ছি না। তো তাহলে কি হচ্ছে, এটা একটা চুক্তি ভঙ্গ করার মতো ব্যাপার।
যে হ্যাঁ আমি তোমাকে পড়াবো বলে পড়াচ্ছি না। তো স্বাভাবিকভাবেই যেটা আমার অব্লিগেশন ছিল পড়ানো, সেটা যেহেতু আমি করছি না, তাহলে তুমিও তোমার অব্লিগেশন ছিল পে করার, তোমারও অব্লিগেশন ছিল যে তুমি আমাকে পে করবে, তুমি আমাকে পে করবে না। তো এখন এই যে পে করবে না, এই এই জায়গাটা এনশিওর করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্যুট ফর রেসিশন, যে আমিও যেহেতু পড়াইনি তুমিও পে করবে না। এই বিষয়টা কোর্ট থেকে তোমাকে নিশ্চিত করায় নিয়ে আসতে হবে। তাহলে কোর্ট থেকে নিশ্চিত করায় নিয়ে আসার যে বিষয় সেটাকে বলা হচ্ছে স্যুট ফর রেসিশন। ঠিক আছে, আমরা যদি একটু এক্সপ্লেনেশনে যাই, সামনের দিকে যাই, তাহলে ভালো বোঝা যাবে। এই যে দেখো, একটু পড়ো তো, জিনিসটা পড়ো তো। যে কোনো একজন একটু লাউড। যে কোনো একজন একটু শব্দ করে পড়ো। The breach of contract no doubt discharges the contract, but the aggrieved party may sometimes need to approach court to grant him a formal rescission, cancellation of the contract. This will enable him to be free from his own obligations under the contract. হ্যাঁ, তো আমি যে কথাগুলো বলেছি এগুলোর সাথে ম্যাচ করেছে কিনা? আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো Hello? এবং এক্সাম্পল দিলাম সেটার সাথে ম্যাচ করেছে কিনা? জি স্যার। তোমরা এই কথাগুলো বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এখানে বলছে দ্য ব্রিচ অফ কন্ট্রাক্ট নো ডাউট ডিসচার্জ দ্য কন্ট্রাক্ট। হ্যাঁ, যখনই কেউ চুক্তি ভঙ্গ করলো সাথে সাথেই, এবং এর আগেও আমরা ডিসচার্জ অফ কন্ট্রাক্টে পড়েছিলাম যে ডিসচার্জ বাই ব্রিচ অফ কন্ট্রাক্ট, এ কন্ট্রাক্ট মে বি ডিসচার্জড বাই ব্রিচ অফ কন্ট্রাক্ট। তাহলে কেউ একজন চুক্তি ভঙ্গ করলো, ভঙ্গ করার সাথে সাথে চুক্তিটা ডিসচার্জ হয়ে গেল। ঠিক আছে, এটা এটা আর কোনো মানে ভ্যালিড নাই, এখন ডিসচার্জ হয়ে গেল। তাহলে যদিও এটা ডিসচার্জ হয়ে গেল, বলছি যদিও এটা ডিসচার্জ হয়ে গেল, তারপরও বাট দ্য এগ্রিভড পার্টি মে সামটাইমস, যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সেইটা করতে পারে, সামটাইমস নিড টু অ্যাপ্রোচ দ্য কোর্ট, কোর্টের কাছে সে যেতে পারে বা তার যাওয়া উচিত, টু গ্রান্ট হিম এ ফর্মাল রেসিশন, সে রেসিশনটাকে ফর্মালি পারমিট করায় নিয়ে আসলো কোর্টের মাধ্যমে। ঠিক আছে, রেসিশন মিন্স দ্যাট ইজ ক্যান্সেলেশন অফ দ্য কন্ট্রাক্ট। তাহলে দিস উইল এনাবল হিম টু বি ফ্রি, এটার মাধ্যমে সে ফ্রি হয়ে যাবে ফ্রম হিজ ওন অব্লিগেশনস আন্ডার দ্য কন্ট্রাক্ট। তাহলে তার যে অব্লিগেশন আছে আন্ডার দ্য কন্ট্রাক্ট, এটা থেকে সে ফ্রি হয়ে গেল। যেমন ধরো এই যে 20 তারিখ পর্যন্ত আমি তোমাদেরকে পড়ালাম না, এবং তাহলে তোমার যে অব্লিগেশন আছে আমাকে পে করার, সেটা তো তুমি করবে না, আমি তোমাকে পড়াইনি, তুমি কেন পে করবে? এটা স্বাভাবিক। কিন্তু ধরো হঠাৎ করে আমি তোমাকে কালকে আবার ক্লাস দিয়ে বসলাম, আমি বললাম যে কালকে তোমার একটা ক্লাস হবে। ঠিক আছে, কালকে তুমি আসছো, আমি তোমাকে আবার কিছুক্ষণ পড়ালাম, এরপরের সপ্তাহে আবার একটা দুইটা ক্লাস নিলাম আমি তোমার, নিয়ে তারপরে বললাম যে হ্যাঁ এই মাসে আমি তোমাকে পড়াইছি, সুতরাং ইউ হ্যাভ টু পে মি ফর দিস মান্থ। ঠিক আছে, তাহলে এই যে দেখো আমি তোমাকে আবার পড়ানো স্টার্ট করে দিলাম, তুমি এবং তোমার কাছ থেকে পেমেন্ট ক্লেম করলাম। তাহলে 1 তারিখে ক্লাস নেওয়ার কথা ছিল, 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমি যে ক্লাস নেইনি, আমি যে চুক্তি ভঙ্গ করলাম, এরপরে এসে ঠিকই আমি আবার ওটাকে মেক আপ করে ফেলতে চাচ্ছি এবং তোমাকে প্রেসার ক্রিয়েট করছি যাতে তুমি তোমার অব্লিগেশন ফুলফিল করো। তাহলে দেখো, তুমি যদি ফ্রি না হও, ফর্মালি যদি তুমি ফ্রি না হও তোমার অব্লিগেশন থেকে, তাহলে আমি যে কোনো সময় তোমাকে কিন্তু তোমার অব্লিগেশনের জন্য প্রেসার ক্রিয়েট করতে পারবো। বুঝতে পেরেছো? হ্যাঁ, এরপর হচ্ছে suit for damages। তুমি যখন রিসিশন, when you will take rescission for granted, তুমি যখন রিসিশনটা পেয়ে যাবে ফর্মালি কোর্ট থেকে,
তখন তুমি সামনের দিকে প্রসিড করতে পারবে, আবার এই যে সুট ফর ড্যামেজের দিকে আসতে পারবে। এটা কি? এই ড্যামেজ মানে হচ্ছে মনিটারি কম্পেনসেশন। ড্যামেজ মানে কি? ড্যামেজ মানে হচ্ছে মনিটারি কি লিখেছি? কি লিখেছি এখানে? মনিটারি কম্পেনসেশন। মনিটারি, হ্যাঁ, মনিটারি কম্পেনসেশন। হোয়াট ডাজ ইট মিন? বাংলায় কি বলবো আমরা? আর্থিক ক্ষতিপূরণ। আর্থিক ক্ষতিপূরণ। আর্থিক ক্ষতিপূরণ, এক্স্যাক্টলি, আর্থিক ক্ষতিপূরণ। আর্থিক ক্ষতিপূরণ, তাহলে যে ক্ষতিপূরণটা অর্থের মাধ্যমে দেওয়া হয়, লিকুইডেটেড, আর্থিক ক্ষতিপূরণ, তাহলে এটা হচ্ছে ড্যামেজ। তাহলে সুট ফর ড্যামেজ। এবার এবার এই যে তুমি ধরো আমি তোমাকে 100 বস্তা চাল সাপ্লাই দেওয়ার কথা, অথবা 100 বস্তা পেঁয়াজ সাপ্লাই দেওয়ার কথা। 100 বস্তা পেঁয়াজ সাপ্লাই দেওয়ার কথা। পেঁয়াজ নিয়ে এখন খুব সেন্সেশন চলছে মার্কেটে, জানো তো? এই 1-1.5 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে তোমার হুট করে পেঁয়াজের দাম বেড়ে গেল। কিছু ইনফরমেশন মার্কেটে আসলো যে ইন্ডিয়া পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছে, পেঁয়াজের ক্রাইসিস তৈরি হয়ে যেতে পারে, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে অথবা গেছে, এরকম একটা কথাবার্তা থেকে তোমার সবাই হুমড়ি খেয়ে গিয়ে পড়লো পাইকারদের দরবারে। এবং সেখান থেকে যে সমস্ত রিটেলাররা, খুচরা কারবারিরা আগে তোমার ধরো 2 বস্তা, কিন্তু তারা সবাই 5 বস্তা, 7 বস্তা, 10 বস্তা করে পেঁয়াজ কিনে নিয়ে আসলো। এরপরে গভর্নমেন্ট স্টেটমেন্ট দিল, গভর্নমেন্ট বলল যে না, এটা এরকম না, এবং আগামী বেশ কিছুটা সময় ধরে চলার জন্য আমাদের কাছে এখনো পর্যন্ত পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে, সুতরাং এটা নিয়ে এত তাড়াহুড়া করার কিছু নাই। স্বাভাবিকভাবে এগুলো আবার গভর্নমেন্ট কিছুটা কন্ট্রোল ইম্পোজ করলো এবং কিছুটা প্রাইস হয়তো কমে আসলো। এরপরের দিনে আবার দেখা গেল পাইকাররা চুপচাপ বসে আছে, তাদের বেচা বিক্রি নাই। কেন? আর কেউ তো কিনতে আসছে না। কেন কিনতে আসছে না? 2টা কারণে। একটা হচ্ছে তারা অ্যাসিউরেন্স পেয়েছে যে না, পেঁয়াজের ঘাটতি তৈরি হবে না। আরেকটা হচ্ছে যে অনেকেই আগের দিন কিনে ফেলছে। এই তো যাই হোক, আমি ধরো তোমার সাথে চুক্তি করলাম, এখন যেহেতু পেঁয়াজের বিষয় চলছে, 100 বস্তা পেঁয়াজ সাপ্লাই দিব, এবং প্রতি বস্তা কত করে সাপ্লাই দিব সেগুলোর দাম নির্ধারণ করা আছে। 1 বস্তার মধ্যে ধরো থাকে হলো 40 কেজি বা 1 মণ, তাহলে 40 কেজি পেঁয়াজের দাম 60 টাকা করে যদি হয়, তাহলে 2400 টাকা, অথবা ধরো 2500 টাকা। তাহলে 2500 টাকা মাল্টিপ্লাইড বাই 100 ব্যাগস, তো ওইভাবে করে প্রায় 2.5 লাখ টাকা, তাই তো? এখন আমি তোমাকে এই পেঁয়াজটা সাপ্লাই দিব বলেছি, এরপরে দেই নাই, আমি তোমাকে দেই নাই, সাপ্লাই দেইনি, তার মানে আমি চুক্তি ভঙ্গ করেছি। আই হ্যাভ ব্রিচড দ্য কন্ট্রাক্ট। তাহলে স্বাভাবিকভাবে আমি এখন গিল্টি পার্টি হয়ে গেলাম, তুমি এখন ইনজিওর্ড পার্টি হয়ে গেলে। তাহলে তুমি কি করবে? তোমার তো পেঁয়াজ লাগবেই, তুমি আমার কাছ থেকে পাওনি, কিন্তু তোমার তো পেঁয়াজ লাগবেই, তুমি বাজারে গিয়ে কিনে নিয়ে আসলে। তো আমি তোমাকে দেওয়ার কথা ছিল 60 টাকা করে, তুমি বাজারে যখন গিয়ে কিনলা তখন সেখানে তোমাকে 10 টাকা করে বেশি দিয়ে কিনতে হলো বাজার থেকে, ঠিক আছে?
তাহলে প্রতি কেজিতে 10 টাকা করে তোমাকে বেশি দিতে হলো। তাহলে 40 কেজিতে 400 টাকা বেশি দিতে হলো তোমার। 2400 টাকার পেঁয়াজ তোমাকে এখন কিনতে হলো 2800 টাকা করে। তাহলে এক বস্তা বা 40 কেজিতে যদি 400 টাকা বেশি দিতে হয়, তাহলে এরকম 100 বস্তায় তোমাকে কত টাকা বেশি দিতে হবে? 40,000 টাকা বেশি দিতে হবে, 40,000। এই যে 40,000 টাকা তুমি বেশি দিয়ে বাজার থেকে পেঁয়াজ কিনলে, এটা কার কারণে? কার কারণে বলো? যে চুক্তি ভঙ্গ করছে ওর যে কারণে। চুক্তি ভঙ্গ করছে। কে ভঙ্গ করছে? আমি করছি? না, সরাসরি বলবা যে স্যার আপনার কারণে আপনি চুক্তি ভঙ্গ করেছেন। না, ফার্স্টে যে 60 টাকা করে দিবে বলছিল কিন্তু দেয়নি, পরে হ্যাঁ বাজারে গিয়ে কিনতে হলো। হ্যাঁ হ্যাঁ, বাজারে গিয়ে কিনতে হলো, তো বেশি দিয়ে কিনতে হলো। তো তাহলে তার ক্ষতি হয়েছে কি হয় নাই? হয়েছে। হয়েছে। তাহলে এবার যার কারণে চুক্তি ভঙ্গ হয়েছে, তার কাছ থেকে সে কি করবে? ক্ষতিপূরণ চাইবে না? জি চাইবে। চাইবে, হ্যাঁ। তো এটাকে বলা হচ্ছে suit for damage, suit for damages. The word damages means monetary compensation. এটা তো এখানে লেখাই আছে। For loss suffered, হ্যাঁ, যে লসটা তুমি সাফার করেছো। কি লস সাফার করেছো? এই যে একটু আগে বললাম 40,000। হ্যাঁ, 40,000। 100 বস্তা পেঁয়াজে 40,000 টাকা বেশি দিয়ে বাজার থেকে তোমাকে কিনতে হলো। ওকে, তাহলে তোমায় এটাই চাইবে। Whenever a breach of contract takes place, the remedy of damage is the one that comes to mind immediately as the consequence of breach. এটা হলো সেই রিমেডি যেটা ইমিডিয়েটলি মনের মধ্যে ভেসে উঠেছে। হ্যাঁ, ওর কারণে আমার এই 40,000 টাকা ক্ষতি হয়েছে, আমি তার কাছ থেকে এই 40,000 টাকা কি চাই? ক্ষতিপূরণ চাই। A breach of contract may put the aggrieved party to some disadvantage or inconvenience, or may cause a loss to him. The court would desire the guilty party to accept the responsibility for any such loss of the aggrieved party and compensate him adequately. The quantum of damages is determined by the magnitude of loss caused by breach. তাহলে কোয়ান্টাম হলো পরিমাণ, কোয়ান্টাম হলো পরিমাণ। যেখানে বলা হচ্ছে the quantum of damages, ক্ষতিপূরণের পরিমাণটা কি হবে, আমি তোমাকে কত টাকা ক্ষতিপূরণ দেব, is determined, এটা ডিফাইন করা হবে by the magnitude of loss, লসের মাত্রা কতটুকু হয়েছে, ডিগ্রি অফ লস। ক্ষতির পরিমাণ, ক্ষতির মাত্রা, ম্যাগনিটিউড মানে মাত্রা। এটা ভূমিকম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছে, 7.5 ম্যাগনিটিউড। তাহলে ম্যাগনিটিউড অফ লস কজড বাই ব্রিচ, চুক্তি ভঙ্গ হয়েছে এই কারণে ক্ষতির যে মাত্রাটা, সেই মাত্রা অনুযায়ী ড্যামেজটা ডিফাইন করা হবে। তাহলে কিছুক্ষণ আগে আমরা মাত্রা ডিফাইন করেছিলাম 40,000 টাকা। হিসাব করেছি যে প্রতি বস্তায় যদি 40 কেজি থাকে, তাহলে প্রতি কেজিতে যদি 10 টাকা বেশি দিতে হয়, প্রতি বস্তায় 400 টাকা বেশি দিতে হয়। তো প্রতি বস্তায় 400 টাকা বেশি দিলে এরকম 100 বস্তা পেঁয়াজে 40,000 টাকা বেশি দিতে হবে। ভেরি ইজি টু ক্যালকুলেট। তাহলে যে জিনিসটা ভেরি ইজি টু ক্যালকুলেট, এটাকে বলে অর্ডিনারি ড্যামেজ। কি বলে এটাকে? কি বলে এটাকে? অর্ডিনারি ড্যামেজ। অর্ডিনারি ড্যামেজ। হ্যাঁ, এখানে ড্যামেজের টাইপস আছে, দেখো কতগুলো ড্যামেজের টাইপস আছে। When the aggrieved party claims damage as a consequence of breach, the court takes into account the provisions of law in this regard and the circumstances attached to the contract.
The amount of damages would depend upon the type of loss caused to the aggrieved party by the breach. তাহলে type of loss কিরকম হবে সেটার উপরে ডিপেন্ড করে এটার ক্ষতিপূরণটা ডিফাইন করা হবে। The court would first identify the losses caused and then assess their monetary value. Section 73 of the Act lays down the basic guidelines for identifying the losses. যেমন এই যে এখানে বলছে, keeping in view the provisions of Section 73 of the Act and the court judgments, the aggrieved party would be entitled to one of the following types of damages, depending upon the circumstances of the case. কেসটা কেমন, ঘটনাটা কেমন ঘটেছে সেটার উপরে ডিপেন্ড করে এখানে ক্ষতিপূরণটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? সো ড্যামেজের টাইপস কয়টা? 4টা। প্রথমে কি বলা হয়েছে? জেনারেল অর অর্ডিনারি ড্যামেজেস। জেনারেল অর অর্ডিনারি ড্যামেজেস। এরপরে বলা হয়েছে স্পেশাল ড্যামেজেস। এরপরে বলা হয়েছে এক্সাম্পলারি অর ভিন্ডিকটিভ ড্যামেজেস। এরপরে বলা হয়েছে নমিনাল ড্যামেজেস। তাহলে কি কি বলো, রিপিট করো আমার সাথে। প্রথমটা কি? অর্ডিনারি ড্যামেজ। অর্ডিনারি ড্যামেজ। এরপরেরটা স্পেশাল ড্যামেজ। স্পেশাল ড্যামেজ। তারপরে হচ্ছে এক্সাম্পলারি অর ভিন্ডিকটিভ ড্যামেজ। হ্যাঁ, অথবা পিউনিটিভও বলে এটাকে, পিউনিটিভ ড্যামেজ। ঠিক আছে? পিউনিটিভ ড্যামেজ হলো শাস্তিযোগ্য, আর এক্সাম্পলারি হলো দৃষ্টান্তমূলক। হ্যাঁ, আর ভিন্ডিকটিভ মানে শাস্তিযোগ্য ড্যামেজ। আর এটা কি? নমিনাল ড্যামেজ। তাহলে 4 ধরনের। তাহলে এখন আমরা দেখব অর্ডিনারি ড্যামেজ কি, জেনারেল আর অর্ডিনারি ড্যামেজ। such losses damage, এখানে অর্ডিনারি ড্যামেজ কে বলছে, such losses would be called the general or ordinary losses, which can be seen as arising naturally and directly out of the breach in the usual course of the things. They would be the unavoidable and logical consequence of the breach. The damages for such losses are called general or ordinary damages. An aggrieved party's right to damages applies most naturally for the direct or general losses. There can be no damages for indirect and remote losses. তাহলে এখানে একটা ড্যামেজের কথা বললো, ইঙ্গিত দিল, মানে একটা ড্যামেজকে এক্সপ্লেইন করলো এবং আরেকটা ড্যামেজের কথা ইঙ্গিত দিল, ইঙ্গিত করলো। So there can be no damages for indirect and remote losses. তাহলে বলছি ইনডাইরেক্ট এবং রিমোট লসেস এর জন্য এখানে কোনো কম্পেনসেশন নাই। তার মানে কি? তার মানে ইনডাইরেক্ট এবং রিমোট লস বলতে আরেকটা জিনিস আছে, আরেকটা ব্যাপার আছে। ঠিক আছে? হ্যাঁ, এটা দিয়ে আরেকটা কিছুকে ইঙ্গিত করেছে, ওটাকে আমরা বলবো স্পেশাল ড্যামেজ। কি ওটা? কি বলেছি? স্পেশাল ড্যামেজ। স্পেশাল ড্যামেজ। স্পেশাল ড্যামেজ। তাহলে যেটা একটু পরেই আমরা করবো, এরপরে স্লাইডে হয়তো আছে এটা। তাহলে এটা হচ্ছে এই জিনিসটাকে মিন করছে মূলত স্পেশাল ড্যামেজ। যদি এই ধরনের কিছু থাকে, ইনডাইরেক্ট এবং রিমোট লস থাকে, এবং সেটার কথা যদি পার্টিদের মধ্যে আগে থেকে আলাপ আলোচনা হয়ে থাকে, তখন এটাকে বলা হবে স্পেশাল ড্যামেজ। আর একটু আগে আমরা যে এক্সাম্পল দিলাম যে তোমাকে আমার 100 বস্তা পেঁয়াজ সাপ্লাই দেওয়ার কথা ছিল, আমি যদি তোমাকে সাপ্লাই দিতাম তাহলে তুমি 2,40,000 টাকা এটা কিনতে পারতা, কিন্তু আমি সাপ্লাই না দেওয়ার কারণে তুমি বাজার থেকে 10 টাকা বেশিতে কিনেছো এবং টোটাল এই 100 বস্তায় তোমার 40,000 টাকা বেশি লেগেছে। তার মানে এখন তোমার 2,80,000 টাকা লেগেছে। একেবারে ক্লিয়ার এটা, যে তোমার এটা খুব ন্যাচারালি এসছে। আমি তোমাকে সাপ্লাই দিলে তোমার এই 40,000 টাকা বেশি খরচ হতো না, আমি তোমাকে সাপ্লাই দিই নাই বলে 40,000 টাকা বেশি খরচ হচ্ছে। তাহলে এটাকেই বলা হচ্ছে ন্যাচারাল।
যে এটা অ্যারাইজিং ন্যাচারালি যেটা বলছে এখানে arising naturally and directly ঠিক আছে এবং সেটা হচ্ছে usual process of things usual process of actions usual process of actions and they would be unavoidable and logical consequence of the breach হ্যাঁ তুমি আমাকে দাওনি আমাকে তো পেঁয়াজ কিনতেই হবে তুমি আমাকে দাওনি তো তাতে করে কি হয়েছে আমি কিনেছি বাইরে থেকে এবং আমার এই টাকাটা বেশি লেগেছে কেন বেশি লেগেছে তোমার কারণে বেশি লেগেছে তুমি যদি দিতা তাহলে তো বেশি লাগতো না তো এটাকে এইজন্য বলছি এটা হচ্ছে জেনারেল অথবা অর্ডিনারি ড্যামেজ যেটা খুব ন্যাচারালি ব্রিজ থেকে মানে ব্রিজের কারণে খুব ন্যাচারালি অ্যারাইজ করে হ্যাঁ এখন তাহলে এই যে শেষের যে কথাটা বললাম যে রিমোট কোনো বিষয় থাকলে এটাকে বলবে স্পেশাল ড্যামেজ স্পেশাল ড্যামেজ তাহলে স্পেশাল ড্যামেজ কি স্পেশাল ড্যামেজ হলো ড্যামেজ স্পেশাল ড্যামেজেস would be the compensation for the special losses caused to the aggrieved party by the special circumstances attached to the contract. At the time of making the contract, a party may place before the other party some information about the special circumstances affecting him and tell him that if the contract is not performed properly, he would suffer some particular type of losses because of those special circumstances. If the other party still proceeds to make the contract, it would imply that he has agreed to be responsible for the special losses that may be caused by the improper performance of his obligation. Compensation for such special losses is called special damages. You see, special damage. Special damage. A B and C. একটা চুক্তি হয়েছে এ এবং বি এর মধ্যে সেটা হচ্ছে তারা পেঁয়াজ কিনবে অনিয়ন at the rate of টাকা এটা মনে করে যে অনিয়ন কিনবে সাপোজ 100 অথবা 1000 কিলো ওকে কিলোগ্রাম 1000 কেজি তাহলে at the rate of টাকা 60 পার আসসালামু আলাইকুম কেজি হ্যাঁ ওয়ালাইকুম সালাম বলো স্যার কেমন আছেন আছি আল্লাহর রহমতে ভালো হ্যাঁ বলেন স্যার কিছু না স্যার এটা বলার জন্যই আচ্ছা 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 হ্যাঁ আছি আল্লাহর রহমতে ভালো আমি যদিও আপনার নাম এখানে দেখতে পাই নাই কি নাম যেন আপনার স্যার মেহেরুন মেহেরুন জি স্যার মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে আপনারা ভালো আছেন সবাই জি স্যার অলরাইট ঠিক আছে হ্যালো হ্যাঁ মেহেরুন তোমার পাশে সবাই ভালো আছে না জি স্যার স্যার আজকে লেট করে উঠতে দেরি হয়ে গেছে না ঠিক আছে অসুবিধা নেই সমস্যা নেই পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে এখন তো কিছুটা লেট হইতেই পারে না এখন কিছুটা রিল্যাক্স একটু ঘুমাবে তারপরে আসবে ক্লাসে না স্যার সব প্রত্যেক ক্লাসে তাড়াতাড়ি আসে আজকে একটু লেট হয়ে গেছে
আজকে একটু লেট হয়ে গেছে, ওকে, কোনো সমস্যা নেই, এই জন্য সালামটা একটু বড় করে দেওয়া হয়েছে আজকে। নো প্রবলেম, নো প্রবলেম। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে স্পেশাল ড্যামেজ। স্পেশাল ড্যামেজ এখানে বি এবং এ চুক্তি করেছে। বি হচ্ছে বায়ার, হ্যাঁ, বি ক্যান বি বায়ার, বি হচ্ছে বায়ার আর এ হচ্ছে সেলার। এটা হচ্ছে ফার্স্ট কন্ট্রাক্ট, ধরো কন্ট্রাক্ট 1। কন্ট্রাক্ট 1, এক নম্বর কন্ট্রাক্ট। এখন এই যে বি, বির কিন্তু আবার এখানে আরেকটা কন্ট্রাক্ট আছে যেটাকে আমরা বলছি কন্ট্রাক্ট নাম্বার 2। তো বি যখন এর কাছ থেকে এই চুক্তিটা করে যে আমি তোমার কাছ থেকে পেঁয়াজ কিনবো 1000 টাকা করে প্রতি কিলোগ্রাম, 1000 কিলোগ্রাম পেঁয়াজ কিনবো, প্রতি কিলোগ্রামের দাম হচ্ছে 60 টাকা করে। তাহলে 1000 কিলোগ্রাম 60 টাকা করে কত হবে? 60,000, স্বাভাবিকভাবেই 60,000 টাকা। তো বি বলেছে একে যে দেখো আমি যে তোমার কাছ থেকে 1000 কেজি পেঁয়াজ কিনছি, এই পেঁয়াজটাই আমি আবার সি এর কাছে বিক্রি করব। তাহলে সি হচ্ছে এখানে আরেকটা কন্ট্রাক্টের, সি হচ্ছে বায়ার, যেখানে আবার বি হচ্ছে সেলার। ঠিক আছে, বি হচ্ছে সেলার। তো বি এটা যখন এর সাথে চুক্তিটা করে, 1 নম্বর চুক্তিটা যখন করে, তখনই বি এ কে বলেছে যে দেখো আমি তোমার কাছ থেকে কিন্তু কিনছি এই জন্যই যে আমার আবার আরেকটা পার্টি আছে, তার কাছে আমি এটা বিক্রি করব, এবং তার সাথেও আমার চুক্তি আছে, তার কাছে আমি চুক্তি করেছি বিক্রি করব এট দ্য রেট অফ টাকা 70 পার কিলো। ঠিক আছে, তার মানে তোমার কাছ থেকে আমি 60 টাকা করে কিনে নিয়ে যাব এবং সি এর কাছে এটা আমি 70 টাকা করে বিক্রি করব। তাহলে প্রতি কেজিতে তাদের প্রফিট, ওই বি এর প্রফিট কত হবে? 10 টাকা। 10 টাকা। 10 টাকা, হ্যাঁ, 10 টাকা করে বি প্রফিট করবে, এই কথাটা সে এ কে জানিয়েছে। এখন এ এটা জানার পরেও বি এর সাথে চুক্তি করেছে, বলেছে ঠিক আছে তুমি আরেকজনের কাছে নিয়ে বিক্রি করবা, লাভ করবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তার মানে এ এই বিষয়টা জানতো এবং এ এই বিষয়টাকে আমলে নিয়েছে, এই পেছনের বিষয়টাকে। বি এর সাথে থার্ড পার্টি আরেকজনের যে চুক্তি আছে এই বিষয়টাকে এ কনসিডার করেছে, আমলে নিয়েছে, হি হ্যাজ টেকেন ইট ফর গ্রান্টেড। তাহলে এবার ধরো এরপরেও এ এই চুক্তিটা ভঙ্গ করলো, এরপরেও এ কি করলো? চুক্তিটা ভঙ্গ করলো, এ ব্রিচেস দ্য কন্ট্রাক্ট। এবার তাহলে কি বি এই 1000 কিলো পেঁয়াজ কি পাবে? না, পাবে না। পাবে না। তাহলে সে কি সি এর কাছে 70 টাকা করে বিক্রি করতে পারবে? সেও কি সি এর সাথে এই চুক্তির পারফরমেন্সে আসতে পারবে? না স্যার, পারবে না। পারবে না। স্যার পারবে না। তাহলে সে 10 টাকা করে কি করলো? তার প্রফিট লস করলো এখান থেকে। বি 10 টাকা করে কি করলো? প্রফিট লস করলো। প্রফিট লস করলো, যেটা তার প্রফিট হওয়ার কথা ছিল এটা তার হলো না। তাহলে এখন বি এর কাছ থেকে এই যে 1000 কিলোগ্রাম পেঁয়াজের জন্য 10 টাকা করে, এই যে 10,000 টাকা সে প্রফিট করতে পারলো না, এটা কি বি এর কাছ থেকে চাইতে পারবে কি পারবে না ক্ষতিপূরণ হিসেবে? পারবে। হ্যাঁ, কেন পারবে? কারণ এ হচ্ছে এখানে গিলটি পার্টি এবং বি হচ্ছে অ্যাগ্রিভড পার্টি। তো
ও এখান থেকে হ্যাঁ স্যার স্যার প্রতিকার চাইতে পারে স্যার হুম এখন বি থার্ড পার্টির কাছে প্রফিট করতে পারছে না, সেটা কি এ ক্ষতিপূরণ দিবে বি কে? বি থার্ড পার্টি ওটা তো দিবে না, ওটা প্রফিটের তো ওর ক্ষতিপূরণ আলাদা দিবে না। একটা কন্ট্রাক্ট না। হ্যাঁ আমি বলছি যে যে বি বি সি এর সাথে বিজনেস করতে পারলো না এবং সেখানে সে 10,000 টাকা লস করলো, যেটা তার প্রফিট হওয়ার কথা। এই লসটা কি সে এর কাছ থেকে চাইতে পারবে কিনা? না স্যার এটা পারবে না। এটা পারবে না স্যার। এখানেই হচ্ছে যে আসলে লয়ের কেরামতি, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ পারবে না কখন? যখন যদি সে এরকম হতো, যদি সে এই লসটা যে তার হবে ইন ফিউচারে, এটা যদি একে আগে থেকে ইনফর্ম না করতো, একে যদি সে না জানাতো, তাহলে সে এটা পারতো না, এই 10,000 টাকা সে এর কাছ থেকে ক্ষতিপূরণ চাইতে পারতো না, বুঝতে পেরেছো? কিন্তু আমরা কি বলেছি? আমরা বলেছি বি এ কে জানিয়েছে এবং এই বিষয়টা জেনে শুনেই বি এর সাথে চুক্তি করেছে যে বি এ যদি কোনো কারণে মিস করে বা ব্রিচ করে, তাহলে বি কিন্তু ওই আরেকটা জায়গা থেকে তার প্রফিট লস করবে। এই বিষয়টা এ জানতো, তাহলে এ যেহেতু জানতো সেহেতু এর কাছ থেকে বি এটা চাইতে পারবে এবং বিও এটা দিতে বাধ্য থাকবে। এটাকে বলে স্পেশাল ড্যামেজ। এটাকে কি বলে? বুঝতে পেরেছো? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। এটা একটু আরেকবার বুঝাই দেন। জি স্যার। হ্যাঁ যে বুঝতে পেরেছো সে একটু বলো দেখি, আরেকজন একটু বুঝো। স্যার এখানে হচ্ছে এ যদি কন্ট্রাক্টটা ব্রেক করে, মানে চুক্তি ভঙ্গ করে, তাহলে হচ্ছে তাকে পুরো ক্ষতিপূরণটা দিতে হবে। অর্থাৎ বি এর সাথে সি এর চুক্তির হওয়াতে বি যে লাভটা করতো, এক্সট্রা যে লাভটা করতো, ওটার ক্ষতিপূরণটাও এখন একে দিতে হবে। কারণ যেহেতু বি আগে থেকেই একে জানিয়ে দিয়েছে যে এক্সট্রা লাভটা করবে। হ্যাঁ যদি বি একে না জানাতো, তাহলে কি সেটা ক্লেম করতে পারতো? না স্যার পারতো না। হ্যাঁ পয়েন্ট হচ্ছে হ্যালো, এটাই যে যদি বি যদি না জানতো তাহলে তাকে এক্সট্রা ক্ষতিপূরণটা দিতে হতো না। না, বি যদি একে আগে এই ক্ষতিটার কথা না জানাতো যে তার এই ক্ষতিটা হবে, এটা যদি একে আগে না জানাতো, তাহলে সে এই ক্ষতিপূরণটা চাইতে পারতো না। এটা স্পেশাল ড্যামেজ। এটা হচ্ছে রিমোট লস। বি আরেক জায়গাতে গিয়ে লস করেছে, ঠিক আছে? অর্ডিনারি ড্যামেজ কোনটা? অর্ডিনারি ড্যামেজ হচ্ছে এ বি কে দেয়নি বলে বি বাজার থেকে গিয়ে 70 টাকা করে কিনতে হয়েছে, সেখানে তার 10,000 টাকা লস হয়েছে, বুঝতে পেরেছো? সে বাজার থেকে গিয়ে কিনেছে, 10,000 টাকা লস হয়েছে, এটা হচ্ছে অর্ডিনারি ড্যামেজ। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে সে ধরো বাজার থেকে কিনে নাই, সে থার্ড পার্টিকে সাপ্লাই দিত, আবার সে মাঝখানে একজন ইন্টারমিডিয়ারি, সে এর কাছ থেকে কিনে সি এর কাছে সাপ্লাই দিত, তাহলে সি কে সাপ্লাই সে দিতে পারে নাই, যেহেতু এ ও বি কে দেয় নাই, বি ও সি কে দিতে পারে নাই এবং সেখানে সে প্রফিট করতে পারে নাই। তাহলে আমি যেটা প্রফিট করতে পারি নাই সেটা আমি তোমার কাছে চাইতে পারবো কিনা? আমি চাইতে পারবো যদি আমি তোমাকে আগে থেকে আমার এই প্রফিটটা যে হবে এটা জানাই রাখি, বুঝতে পারছো? জি স্যার। সেজন্য এটাকে বলা হচ্ছে স্পেশাল ড্যামেজ। স্পেশাল ড্যামেজ। তাহলে স্পেশাল ড্যামেজের ব্যাপারে মূল বিষয় হলো যে আমি তোমাকে যদি কোনো লসের কথা জানিয়ে রাখি, তাহলে পরবর্তীতে তোমার কাছে সেই লসটা আমি ক্লেম করতে পারবো। আর আমি যদি সেই কোনো লসের বিষয়ে তোমাকে না জানাই, মানে রিমোট লস যেটা থার্ড পার্টির সাথে আমার হওয়ার কথা রয়েছে, সেটার বিষয়ে তোমাকে যদি না ইনফর্ম করি, তাহলে তোমার কাছে আমি সেই লসটা চাইতে পারবো না। হ্যাঁ চাইতে পারবো কোনটা? ধরো বি বাজার থেকে গিয়ে 70 টাকা করে কিনলো,
সে বাজারে গেল এবং সেখান থেকে 70 টাকা করে কিনলো। তাহলে তুমি আমাকে 60 টাকা করে দেওয়ার কথা ছিল, তুমি না দেওয়ার কারণে আমি বাজার থেকে 70 টাকা করে কিনলাম, সেখানে আমার 10 টাকা করে লস হয়েছে। ওকে, আমি তোমার কাছে সেই 10,000 টাকা চাইতে পারবো। 1000 কিলোগ্রামে 10 টাকা করে 10,000 টাকা লস হয়েছে, এটা আমি তোমার কাছে চাইতে পারবো। এটা ন্যাচারাল ড্যামেজ, অর্ডিনারি ড্যামেজ। কিন্তু আমি আরেক জায়গাতে প্রফিট করতে পারি নাই, সেটা আমি তোমার কাছে চাইতে পারবো না যদি আমি তোমাকে না জানাই। আর যদি তোমাকে জানাই রাখি তাহলে আমি তোমার কাছে চাইতে পারবো এটা। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে স্পেশাল ড্যামেজ। কি এটা তোমরা কি বুঝতে পেরেছো এবার? জি স্যার। হ্যাঁ, মাঝখানে যে বুঝতে পারছিল না সে এবার বুঝতে পারছো? স্যার আমি বলছিলাম, বুঝছি এখন স্যার। গুড। তাহলে এটা হচ্ছে স্পেশাল ড্যামেজ। স্পেশাল ড্যামেজেস উড বি দ্য কম্পেনসেশন ফর দ্য স্পেশাল লস। ঠিক আছে, স্পেশাল লস, এটা আরেক জায়গায় আমি প্রফিট করতে পারি না, এটা স্পেশাল লস। এই কস্ট টু দ্য এগ্রিড পার্টি বাই দ্য স্পেশাল সার্কামস্টেন্সেস অ্যাটাচড টু দ্য কন্ট্রাক্ট। হ্যাঁ, তবে এখানে যে বিষয়টা হচ্ছে যে এখানে তাকে জানাই রাখতে হবে এটা। সে যদি জানে তাহলে এটা সে দিবে, আর যদি না জানে তাহলে দিবে না। এই যে ইনফরমেশন, সাম ইনফরমেশন, ঠিক আছে? কি বলছে এই যে a part may take place before the other party some information about the special circumstances affecting him and tell him that if the contract is not performed properly he would suffer some particular types of losses because of the special circumstances. হ্যাঁ, তো ওই যে পেছনের যে ঘটনাটা তার আরেক জায়গা থেকে প্রফিট করার কথা, এটা সে জানিয়েছে। যদি জানিয়ে রাখে তাহলে স্পেশাল ড্যামেজ চার্জ করতে পারবে, আর যদি না জানিয়ে রাখে তাহলে স্পেশাল ড্যামেজ চার্জ করতে পারবে না। এটাই হচ্ছে এখানকার কথা। The two types of losses that have been put under two separate points above, the ordinary losses and the special losses, are in reality based on one common idea only, and that idea is that the level of knowledge of circumstances at the time of making the contract would determine what losses shall be compensated by the guilty party. Guilty party কোন ধরনের লস কম্পেনসেট করবে সেটা ডিপেন্ড করবে যে গিলটি পার্টি ওই লসের বিষয়ে জানে কিনা। ঠিক আছে, এতক্ষণ আমরা যে কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি। তিন নাম্বার হচ্ছে exemplary or vindictive damages. Sometimes the courts award damages for mental or emotional suffering also caused by the breach. Such damages are called exemplary or vindictive damages. These may be taken as an exception to the general principle that damages are awarded only for the financial loss caused by breach of the contract. So usually আমরা যেটা জানি সেটা হচ্ছে যে কোন চুক্তি ভঙ্গ হওয়ার কারণে যদি কারো আর্থিক ক্ষতি হয় তাহলে না তাকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যায়। কিন্তু কোন কোন ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আর্থিক কোনো ক্ষতি হয়নি, আর্থিক কোনো ক্ষতি হয়েছে কিনা বোঝা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যাবে কিনা, সেই ক্ষেত্রে ড্যামেজ দেওয়া যাবে কিনা। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? মেহেরুন বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আর্থিক ক্ষতি না হলে স্যার মানে কি দেবে এটার বিনিময়ে স্যার, সেটা মানে চিন্তা করতে পারতেছি না। চিন্তা করতে পারছো না? হ্যাঁ, এটা চিন্তা করাটা আসলে খুব ডিফিকাল্ট। যেমন ধরো
এ বি কে বলেছে যে আই উইল ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করব, এবং তারা বিয়ের দিন তারিখও ঠিক করেছে। ঠিক করে এবার স্বাভাবিকভাবে যখন একজন আরেকজনকে বলে যে আমি তোমাকে বিবাহ করব এবং তাদের মধ্যে এই প্রমিসটা হয়ে যায়, এবং অবশ্যই বিবাহ করার মতো বিষয়টাতে মনের মধ্যে আইনগত সম্পর্ক তৈরি করার একটা ইন্টেনশন থাকে, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন। স্বাভাবিকভাবেই এই ধরনের প্রমিসগুলো কন্ট্রাক্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? এই ধরনের প্রমিস এবং এগ্রিমেন্ট গুলা কি হয়ে যায়? কন্ট্রাক্ট হয়ে যায়। কেউ যদি কাউকে বলে যে আই উইল ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করব, এবং সেও যদি এটা অ্যাকসেপ্ট করে নেয়, বলে যে ওকে, হ্যাঁ, নেভার মাইন্ড, উই উইল ম্যারি টুগেদার ইচ আদার, তাহলে একজন আরেকজনের প্রতি মাইন্ড সেট করে বসে আছে যে একজন আরেকজনকে বিয়ে করবে। এই অবস্থায় কেউ যদি চুক্তি ভঙ্গ করে, সে যদি বলে যে না, আই এম সরি, আই এম নট গোয়িং টু ম্যারি ইউ, এটা সবকিছু ফাইনাল হয়ে যাওয়ার পরে একজন যদি বলে যে আই এম সরি, আই উইল নট ম্যারি ইউ, তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করতে পারছো? জি স্যার। কি হবে বলো, কি চিন্তা করতে পারছো বলো? কি চিন্তা করতে পারছো? স্যার খারাপ লাগবে স্যার, কন্ট্রাক্টটা ভঙ্গ হবে এটাই আর কি। হ্যাঁ, কন্ট্রাক্টটা ভঙ্গ হবে এবং এটার কারণে খারাপ লাগবে, তাই তো? জি স্যার। আচ্ছা, তো সে খারাপ লাগার পরিমাণটা কি? মানে খারাপ লাগার তো আর পরিমাণ হয় না, খারাপ লাগার মাত্রা হয়। খারাপ লাগার মাত্রাটা কি? তো ড্যামেজ। না, ড্যামেজ তো আরো পরের কথা। খারাপ লাগার মাত্রাটা কতটুকু হবে? এটা কি অল্প হবে, নাকি মাঝারি হবে, নাকি অনেক বেশি হবে, ভারী হবে? হালকা, মাঝারি, নাকি ভারী? খারাপ লাগাটা হালকা খারাপ লাগবে, নাকি মাঝারি খারাপ লাগবে, নাকি ভারী খারাপ লাগবে বলো? ভারী খারাপ স্যার। আচ্ছা, কে বলছে এটা? এটা কে বলছে? আমি। হ্যাঁ, সাইমা। হ্যাঁ, আচ্ছা, সাইমার ভারী খারাপ লাগবে। আর মেহেরুনের কেমন খারাপ লাগবে? স্যার ভারীর উপরে স্যার কিছু আছে স্যার, ওইটা না। ভারীর উপরেও আছে, তাহলে খুব ভারী। হ্যাঁ স্যার ভারী। হ্যাঁ, খুব ভারী খারাপ লাগবে। ওকে, আর রাউদার কেমন লাগবে? স্যার খারাপ লাগবে তো। হালকা না, হালকা খারাপ লাগবে। জি স্যার। হ্যাঁ, জি স্যার, ওর হালকা খারাপই লাগবে। হালকা খারাপ লাগবে, হালকা খারাপ। আচ্ছা, রাউদা ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তো এখন কথা হলো যে এই বিষয়গুলো তোমাদের বইয়ে আছে, এই জন্য আমি তোমাদের বলছি, এবং এটার কারণ আছে। আমি তোমাদেরকে যে বলছি, এটা এগুলো দিস আর নট অ্যাকচুয়ালি ফান, এগুলোর পেছনে লজিক আছে। দেখো, এটা ম্যান টু ম্যান ভেরি করে, হ্যাঁ, এটা পার্সন টু পার্সন ভেরি করে। এই যে দেখো রাউদা, সে হয়তো শি ইজ মোর প্র্যাকটিক্যাল, সে দুনিয়াদারি সম্পর্কে তার যথেষ্ট সচেতনতা রয়েছে, এবং সে জানে যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে, এটা স্বাভাবিক, এবং কারোর প্রতি খুব বেশি কি বলা যায়, এটা ইনভলভ হয়ে যাওয়া উচিত নয়। ঠিক আছে, যে কোনো সময় যে কোনো ধরনের সিচুয়েশনের সামনাসামনি হতে পারি আমি, এবং সেগুলো আমাকে এনকাউন্টার করতে হবে, এবং সেগুলো ফেস করে আমাকে সামনের দিকে যেতে হবে। এই ধরনের চিন্তা চেতনার মানুষ থাকে কতগুলা, তাদের আসলে ভারী খারাপটা লাগে না, তাদের হালকা খারাপ লাগে। বুঝতে পেরেছো? আর যারা একটু বেশি ইমোশনাল অথবা বেশি ধরো অন্য মানুষকে বেশি বিশ্বাস করে, অন্য মানুষের উপরে ডিপেন্ডেন্ট থাকে বেশি, খুব সহজেই অন্যের সাথে ইনভলভ হয়ে যায়, তাদের খারাপ লাগার মাত্রাটাও বেশি।
বুঝতে পেরেছো? তাদের খারাপ লাগার মাত্রাটাও বেশি। এখন এইখানে দেখো যে একজন আরেকজনকে বিয়ে করার কথা বলে যদি না করে, তাহলে যাকে না করে দিল, যে ক্ষতিগ্রস্ত হলো, তার ক্ষতিটা এই হালকা ক্ষতি হতে পারে, মাঝারি ক্ষতি হতে পারে এবং ভারী ক্ষতি হতে পারে, খুব ভারী ক্ষতিও হতে পারে। এই বিষয়টাই আসলে কোনো একটা থার্ড পার্টি, এটা ইট মে বি, ধরো একজন সাইকিয়াট্রিস্ট, ঠিক আছে, এটা যেহেতু মেন্টাল, এই যে দেখো এখানে কথাটা বলেছে, মেন্টাল শব্দটা এসছে এখানে, হ্যাঁ, এই জন্যই আমি বলেছি মেন্টাল অর ইমোশনাল সাফারিং। ওকে, তো এই মেন্টাল এবং ইমোশনাল সাফারিংটা এরকম হতে পারে, লাইট, মিডিয়াম, হেভি, ঠিক আছে, লাইট, মিডিয়াম, হেভি। তো এই যে মেন্টাল এবং ইমোশনাল সাফারিং, তো ধরে নাও যে কোন একজন সাইকিয়াট্রিস্ট যদি বলে যে হ্যাঁ ও কিছু মনে করে নাই, তাহলে ওর লাইট ক্ষতি হয়েছে। একজন একটু মাঝারি, একটু বেশি কষ্ট পেয়েছে, তাহলে তার এটা মাঝারি হলো। আরেকজন খুব কষ্ট পেয়েছে, তাহলে তার এটা হচ্ছে হেভি। অলরাইট, তাহলে যে লাইট কষ্ট পেয়েছে, যা লাইট সাফারিং হয়েছে, তার ক্ষেত্রে আমরা ধরলাম যে তাকে 20,000 টাকা ক্ষতিপূরণ দিলেই হবে সাপোজ। যার মিডিয়াম, সে আরেকটু বেশি, সে কিছু মনে করেছে এবং সে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ভেঙে পড়েছে একদম, তাহলে এটা তার ক্ষতিটা আমরা ধরে নিলাম যে এটা হবে 40,000 টাকা, 40,000 টাকা, ঠিক আছে, 40,000। আর যে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে তার একবারে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, সে এই কথা শোনার পরেই যে আমাকে একজন বিয়ে করার কথা বলে সে এখন বিয়ে করবে না বলেছে, তাহলে আমি আসলে এই বিষয়টাতে খুব সিরিয়াসলি মাইন্ড করেছি এবং আমি এফেক্টেড হয়েছি। এবং সে কি করলো, 2-3 দিন ঘরের মধ্যে কপাট দিয়ে বসে থাকলো এবং 2-3 দিন খাওয়া দাওয়াও করলো না, তাহলে তার খুবই খারাপ অবস্থা। এবং সেটার জন্য আমরা ক্ষতিপূরণ ধার্য করতে পারি 100,000, 100,000, ইট মিনস 1 লাখ। তাহলে এই যে দেখো, মানে ক্ষতি, এটাকে মানে আর্থিকভাবে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কিন্তু এখানে আসেনি। আর্থিক ক্ষতির বিষয়টা ডিপেন্ড করছে মানসিক অবস্থার উপরে। তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলছি? জি স্যার। এবং এইখানে অ্যাকচুয়াল লস, যেটা অ্যাকচুয়ালি কার কতটুকু লস হয়েছে, এটা কিন্তু ডিফাইন করা যাচ্ছে না। মূলত ক্ষতিপূরণের বিষয়টা থাকে অ্যাকচুয়াল লসের সাথে রিলেটেড থাকে, অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল লস। কিন্তু এই ধরনের যে কেসটা আছে, যে কন্ট্রাক্ট অফ ম্যারেজ, ব্রিচ অফ এ কন্ট্রাক্ট টু ম্যারি, ঠিক আছে, ব্রিচ অফ এ কন্ট্রাক্ট টু ম্যারি, মানে বিবাহের, এই জন্য বলছে এক্সেম্পলারি ড্যামেজ কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না, ঠিক আছে। এই যে এক্সেম্পলারি ড্যামেজ, যেটা শাস্তিমূলক অথবা দৃষ্টান্তমূলক যে ড্যামেজটা আছে, এই ড্যামেজটা সবকিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না, শুধুমাত্র 2টার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়। 2টা বা 3টা বলেছে এখানে। একটা হচ্ছে আনজাস্টিফাইড ডিসঅনার অফ এ চেক, যদি ব্যাংকে তুমি চেক নিয়ে যাও এবং সেটা যদি ডিসঅনার হয় এবং ডিসঅনার হওয়ার কোনো কারণ ছিল না, তারপরেও ডিসঅনার করেছে ব্যাংক, তাহলে ব্যাংককে একটা এরকম শাস্তিমূলক একটা কম্পেনসেশন চার্জ করা যাবে। আরেকটা হচ্ছে ব্রিচ অফ প্রমিস অফ ম্যারেজ, কেউ কাউকে বিয়ে করার কথা বলে বিয়ে করলো না, তাহলে যে এগ্রিভড পার্টি হলো তার মেন্টাল হেলথের যে অবস্থাটা হলো, সেই অবস্থার উপরে ডিপেন্ড করে এখানে মনিটারি কম্পেনসেশন চার্জ করা হবে। এটা আরেকটা বলছে ফেইলিউর অফ ভেন্ডর অফ রিয়েল এস্টেট টু মেক টাইটেল। আচ্ছা, এটা নতুন এড হয়েছে, এটা আসলে আগের বইগুলোতে ছিল না, আগের বইগুলোতে মূলত 2টাই ছিল। আচ্ছা, রিয়েল এস্টেটের কোনো ভেন্ডর যদি তোমার একজনের নামে যে বাড়িটা করার কথা ছিল, যদি তার নামে এটা নাম ভুল করে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে পরে এটার একটা কম্পেনসেশন আছে। তো এখানে
এখানে এই তিনটা কেসই হচ্ছে যে খুবই এক্সেপশনাল কেস। এক্সেপশনাল কেসগুলোতে যেটা হবে স্বাভাবিকভাবে হচ্ছে মানুষের মানসিক অবস্থাটা চেঞ্জ হবে। এখানে আর্থিক অবস্থা কিন্তু খুব বেশি চেঞ্জ হওয়ার কিছু নাই, ঠিক আছে? এই এমন না যে তুমি যদি আমাকে বিবাহ করতে তাহলে আমি 5 লাখ টাকা পাইতাম, এখন তুমি বিবাহ না করার কারণে আমি 3 লাখ টাকা পাচ্ছি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার কেমন আছেন? তাহলে তোমরা কি বুঝতে পেরেছো বিষয়গুলো? জি স্যার, বুঝছি। হ্যাঁ, স্বাভাবিকভাবে হচ্ছে ক্ষতিপূরণ হয় আর্থিক ক্ষতির উপরে নির্ভর করে, কিন্তু এই এক্সাম্পলারি ড্যামেজ যেটা, এই ক্ষেত্রে ক্ষতিপূরণটা নির্ধারিত হয় মানুষের মানসিক অবস্থার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এরপরে যেটা আছে ড্যামেজের আরেকটা টাইপ আছে, এটাকে বলে নমিনাল ড্যামেজ। নমিনাল ড্যামেজ হলো যে ফর দ্য নেম সেক, যেটা নামকাও আসতে, নমিনাল মানে নামকাও আসতে, if the breach of contract causes no loss to the aggrieved party। আমি তোমাকে 60 টাকা করে পেঁয়াজ সাপ্লাই দেওয়ার কথা ছিল, আমি তোমাকে পেঁয়াজ সাপ্লাই দিলাম না, তুমি বাজার থেকেও গিয়ে 60 টাকা করেই কিনেছো, তোমার কি কোনো লস হয়েছে? না। আমি 60 টাকা করে দেওয়ার কথা ছিল, দিনাই, তুমি বাজার থেকে গিয়ে 60 টাকা করেই কিনেছো, তাহলে কোনো এখানে ভিজিবল ফাইন্যান্সিয়াল লস হয়েছে? না স্যার। হয়নি। তাহলে এখানে বলছে যে ইউজুয়ালি এরকম হলে নো ড্যামেজ নিড টু বি অ্যাওয়ার্ডেড টু হিম, এগ্রিভ পার্টিকে কোনো ড্যামেজ দেওয়া দরকার হয় না। কিন্তু হাউএভার, যাই হোক, ইন অর্ডার টু রেকর্ড দ্য ফ্যাক্ট অফ ব্রিচ বাই গিলটি পার্টি, যেহেতু গিলটি পার্টি একটা ভুল করেছে এবং এই ভুলটাকে রেকর্ডে রাখার জন্য দ্য কোর্ট মে অ্যাওয়ার্ড নমিনাল অর টোকেন ড্যামেজেস, ঠিক আছে? যেমন বললো যে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি ওকে 50 টাকা ক্ষতিপূরণ দিয়ে দাও, ঠিক আছে? তো 50 টাকা ক্ষতিপূরণ বা 10 টাকা ক্ষতিপূরণ, এখানে বলেছে রুপি 10 রুপি, এটা ক্ষতিপূরণ দিয়ে দাও। এটা কেন? যে হ্যাঁ, ক্ষতিপূরণের যেই ধারাটা, এই ধারাটা ঠিক থাকুক, এই যে আইনটা, এই আইনটা আপহোল্ড থাকুক, ওকে? সো দে উড বি কল্ড নমিনাল ড্যামেজেস। এই বিষয়টাকে বলা হচ্ছে নমিনাল ড্যামেজেস, যে এখানে আসলে কারো কোনো ক্ষতিও হয় না এই ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে, এবং কারো কোনো উপকারও হয় না, ঠিক আছে? আমি 60,000 টাকার পেঁয়াজ বাজার থেকে কিনেছি, এইখানে 10 টাকা ক্ষতিপূরণ পেয়ে আমার কি লাভ হবে? অথবা সে আমাকে 60,000 টাকার পেঁয়াজ দেয় নাই, 10 টাকা ক্ষতিপূরণ দিয়ে তার আর কি লস হবে? বুঝো নাই? কি লাভ হবে আর তোমার বা কি লাভ হবে? সো এটা বলছে যে তাহলে এখানে ক্ষতিপূরণ জাস্ট একটা টোকেন মানি, এটা দেওয়ার মাধ্যমে কি হবে যে ক্ষতিপূরণের যে আইনটা আছে, যে নিয়মটা আছে, এই নিয়মটাকে এস্টাবলিশড রাখা, এই জন্য এটাকে বলে নমিনাল ড্যামেজ। কি ড্যামেজ? হ্যালো, Nominal damage, sir. হ্যাঁ। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখছি, আমাদের ক্লাসটা 10:30 পর্যন্ত ছিল না? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপাতত এখানেই শেষ করছি আজকের ক্লাস। ইনশাআল্লাহ আগামীকালকে হয়তো আবার ক্লাস আছে না? জি স্যার।